সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আর এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় কি হচ্ছে কি হবে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। কি হচ্ছে কি হবে, রাজনৈতিক অঙ্গনে যে একটা অন্যরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে রাজনৈতিক একটা ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কোনো কিছুই সুস্পষ্ট নয়। বিশেষ করে নির্বাচন প্রশ্নে বিএনপির অবস্থান, সেই সাথে এনসিপি এবং সরকারের হঠাৎ করে বিশেষ করে প্রধান উপদেষ্টার মান অভিমানের যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন আজ বিএনপির সঙ্গে এবং জামাতের সঙ্গে ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে এবং এনসিপি এখনো বৈঠকে আছে। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, প্রথম শিরোনামে যেমনটি বলছিলাম যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ বিশেষ করে 3 জন উপদেষ্টার কথা তারা উল্লেখ করেছেন এবং সুস্পষ্ট নির্বাচনে রোড ম্যাপ আবারও চেয়েছে। বরাবরই বিএনপি সেটা চেয়ে আসছিল। এটি দিয়ে শুরু করতে চাই। জনাব আব্দুল নূর তুষার, হঠাৎ করে প্রধান উপদেষ্টা অভিমান করলেন কেন, কি মনে হচ্ছে আপনার কাছে? তিনি অভিমান করেন অথবা তিনি রাগ করেন, দুটোই তার করবার কথা না। কারণ তার শপথের মধ্যে আছে যে তিনি অনুরাগ, বিরাগ, ক্রোধ এগুলোকে বর্জন করবেন। উনি শুধু যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। ফলে তিনি যদি বলেন পদত্যাগ করবেন, সেই সিদ্ধান্ত থেকে ফেরত আসাটাও এক ধরনের পিছিয়ে আসা এবং তার কাজে এবং কথায় মিল না থাকার একটা বিষয়। কখনোই আপনি বলবেন না আপনি পদত্যাগ করবেন, আর যদি বলেন তাহলে সেখান থেকে পিছিয়ে আসবেন কেন? তার মানে এটা একটা শর্ত ছিল যে আমার কথা শুনলে আমি থাকবো, আমার কথা না শুনলে আমি থাকবো না। এই কথাটা তিনি যেদিন এয়ারপোর্টে নেমেছিলেন এই গণ অভ্যুত্থানের পরে, সেখানে তিনি বলেছিলেন আমার কথা শুনতে হবে, না হলে কিন্তু আমি চলে যাব। আমার মনে আছে এই কথাটা তিনি বলেছিলেন। তো কাউকে কোনো কথা শোনার জন্য বাধ্য করা যায় না এবং কাউকে চাপও প্রয়োগ করা যায় না যে তাকে কাজ করতে দিতে হবে। কাজ কি করে আদায় করতে হয় এটা তার চেয়ে ভালো কে জানে। উনি সারা পৃথিবীতে ক্ষুদ্র ঋণের যে বিষয়টি সেটি ছড়িয়ে দিয়েছেন। উনি পৃথিবীতে এমন পুরস্কার নাই যেটা পান নাই, প্রায় সব পুরস্কার পেয়েছেন। একাধিক দেশের সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন, একাধিক জায়গাতে তিনি ভিসি হয়েছেন, তিনি অলিম্পিকে মশাল বাহী। তো এই জন্য তিনি কিন্তু বাংলাদেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার যদি বলেন যে তিনি বাংলাদেশের দায়িত্ব পরিত্যাগ করবেন, সেটা নাগরিক হিসেবে আমাদেরকে দুঃখ দেয়। এর পাশাপাশি যেটি ঘটেছে সেটি হচ্ছে বিএনপি বা রাজনৈতিক দলগুলি যে আচরণ করছে, এটাই তো স্বাভাবিক আচরণ। রাজনৈতিক দলগুলি কি চাইবে? নির্বাচনিত করতে চাইবে। রাজনৈতিক দল তারা তৈরি করেছে কেন? তারা রাজনৈতিক দল তৈরি করেছে দেশ পরিচালনা করার যোগ্যতা অর্জন করার জন্য, এবং সেই যোগ্যতা অর্জনের একটাই উপায় ভোট। এবং তারা যে রাজনৈতিক দল করবার কারণে বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন কেন? এই দিনটার জন্য যে তিনি ভোট করতে পারবেন এবং ভোট করে তিনি জিতলে শাসনভার পাবেন, না জিতলে শাসনভার পাবেন না। এ কথা ভাবার তো কোনো কারণ নাই যে সংস্কার শুধু একজন বা কিছু লোকই শুধু করতে পারবেন। ধরা যাক এই মুহূর্তে বাংলাদেশে 50 জন লোক যারা সংস্কার চান তারা নাই, তাহলে কি বাকি 50 জন খুঁজে পাওয়া যাবে না যারা সংস্কার চায়? এটা তো গোটা বাংলাদেশের সমস্ত লোক চায়। ফলে এটা যদি ভাবা হয় যে আমরা ছাড়া কেউ সংস্কার করতে পারবে না, এটাও আসলে সঠিক হবে না। সংস্কারের মূলত যে রোড ম্যাপ বা প্ল্যানিং, সেইটা আমরা আশা করেছি যে এই অন্তর্বর্তী সরকার তৈরি করে দেবেন। কেন? কারণ তারা হচ্ছেন জ্ঞানীগুণী ব্যক্তি। তারা যেসব সংস্কার প্রস্তাবকে আমাদের সামনে তুলে ধরবেন, সেইগুলিতে রাজনৈতিক দলগুলি ঐক্যমত পোষণ করবে এবং এই ঐক্যমতের ভেতর দিয়ে নির্বাচন হবে এবং নির্বাচনে তারা তাদের ম্যানিফেস্টোতে জনগণকে প্রতিশ্রুতি দেবে যে এই সংস্কারগুলি তারা করবেন এবং যে সংস্কারগুলি করবেন বলে তারা রাজনীতি করবেন বা ভোট পাবেন, সেই সংস্কারগুলি তাদের করতে হবে। আর যদি না করেন তাহলে জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে বিদায় করে দেবে। কিন্তু তারা যদি জনগণের সমর্থন নিয়ে কিছু সংস্কার করেন এবং কিছু না করেন, তখনও তো তাদেরকে না করা যাবে না। যেমন আজকে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায়, তার বক্তব্যে বলেছেন যে এই যে ষড়যন্ত্র আছে এবং এই যে ভিনদেশি ষড়যন্ত্র আছে, এইগুলির বিপরীতে তিনি জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত জনগণকে সাথে নিয়ে যদি নেন, তাহলে রাজনৈতিক দলগুলির থেকে বড় কেউ আছে যারা জনগণকে সাথে নিয়ে চলে? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলিতে জনগণকে সাথে নিয়ে চলে। তাহলে একই প্রক্রিয়াতেই
এই রাজনৈতিক দলগুলি যে দাবি দাওয়া তুলছে তারাও কিন্তু জনগণকে সাথে নিয়েই তুলছে। এখন এই বিভক্তির চাইতে বেশি কাম্য ছিল জনগণকে ঐক্যবদ্ধ করা, এবং জনগণ সংস্কার চায়, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। জনগণ পারিবারিক শাসন থেকে মুক্তি চায়, জনগণ চায় পরিবারের মধ্যে যদি কেউ যোগ্য হন তিনি যোগ্যতার ভিত্তিতে দেশ শাসন করবেন, পরিবারে জন্মেছেন বলে দেশ শাসন করবেন না। এই কথা ভাবার কোনো কারণ নাই যে পরিবারে যোগ্য মানুষ জন্মায় না। যে পরিবার আকবর জন্মেছেন সেই পরিবারে কি শাহজাহান জন্মান নাই? যে পরিবারে শাহজাহান জন্মেছেন সেখানে কি আওরঙ্গজেব জন্মান নাই? জন্মেছেন, এবং তারা এক ধরনের তাদের সিলেকশন প্রক্রিয়া ছিল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সেই জায়গা থেকে পৃথিবী সরে এসেছে, এসে গণতন্ত্রে এসেছে। কেন এসেছে? যে বংশগত শাসনে অনেক সময় অযোগ্য চলে আসে, কিন্তু গণতান্ত্রিক শাসনে অযোগ্যকে জনতা বাদ দিতে পারে। তাহলে জনগণ যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মেনে নেয়াই তো গণতান্ত্রিকতা। ফলে স্বৈরাচারের আগমন ঠেকানোর জন্য নির্বাচন পেছানো কিংবা নির্বাচন না দেয়া এটা কোনো যুক্তি হতে পারে না। বরং স্বৈরাচারের আগমনকে বন্ধ করার জন্যই নিয়মিত নির্বাচন হওয়া জরুরি। যত নির্বাচন হবে ততই জনগণ ক্ষমতায়িত হবে, এবং যত জনগণ ভোট দেবে ততই স্বৈরাচার হতে কেউ ভয় পাবে, কারণ জনগণ তাকে ভোট দিয়ে তাড়িয়ে দেবে। ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। এমন একটা সময় তিনি অভিমান করলেন যখন বিএনপি মাত্র মাঠে একটি ইস্যুকে নিয়ে মাঠে আসলে নেমেছে, যখন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান বলছেন যে এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব হবে না। অভিমানটার কারণে কি এগুলোরও কোনো একটা বিষয় আছে? ধন্যবাদ। আমি এভাবেই দেখতে চাই। আমরা গত দিন বা তার আগের দিন আমি ভুলে গেছি, সৈয়দ রিজওয়ানা হাসান একটা ব্রিফিং করছিলেন, সেখানে তিনি তাদের চলাফেরার কষ্টের কথা বলছেন। তারা অফিস থেকে যমুনায় মিটিং করতে আসবেন, লোকজন বসে আছে রাস্তায়, সমস্যা হচ্ছে। আপনি রাইটলি বলছেন বিএনপি মাত্রই নামলো, অথচ এই দেশে 5 জন 10 জনও রাস্তায় নেমে যাচ্ছিল, নেমে রাস্তা বন্ধ করে দিচ্ছিল। এবং আমরা দীর্ঘদিন থেকে, আমি অন্তত একটা কথা বলে গেছি, খুবই অজনপ্রিয় হয়েছে, তারপরও বলেছি, যেটা সরকার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর। আমরা সংবিধানে আমাদের যে 3টা বিভাগ আছে, আমাদের এই বিভাগটাকে আমরা শাসন বিভাগ বলি, এবং সরকার একটা কোয়ার্সিভ ফোর্স অ্যাপ্লাই করার প্রতিষ্ঠান। আমরা হাসিনার বল প্রয়োগকে ঘৃণা করি, ইউনূসের বল প্রয়োগকে ঘৃণা করবো কিনা ডিপেন্ড করবে উনি কীভাবে বল প্রয়োগ করছেন। শেখ হাসিনার বল প্রয়োগকে কেন ঘৃণা করি? কারণ তিনি মানে একেবারে ইললিগালি এবং আনএথিক্যালি বল প্রয়োগ করেছেন, এবং আরও কাজ যেটা করেছেন ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করেছেন। আমার এখানে এইটুকু দরকার, আমি 10 বল প্রয়োগ করা দরকার, আমি 100 বল প্রয়োগ করেছি, আমি পিটিয়েছি, গুলি করে ফেলেছি, মেরে ফেলেছি। ডক্টর ইউনূস যদি লেজিটিমেটলি বল প্রয়োগ করতেন শুরু থেকে, এই ঘটনাগুলো ঘটতো না। তো এগুলো প্রত্যেকটা তাদের ব্যর্থতা এসে এখন জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন। নাহিদ ইসলামের 3টি বিষয় আমি যতটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে জুলাইয়ের মধ্যে জুলাই তারা হচ্ছে প্রক্লেমটা চাচ্ছে, সেই সাথে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করছে, এবং 2 উপদেষ্টার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এনসিপির কোনো সম্পর্ক নেই। আপনি এর বাইরে আর কি দেখলেন? তারও আগে একটা বাইরের ব্যাপার আছে, মানে আমি এনসিপির নাহিদ ইসলাম হয়ে একবার প্রফেসর ইউনূসের সাথে দেখা করা যায়, যখন বিএনপি এবং জামায়াত দেখা করতে চেয়েও 4 দিন ধরে দেখা করতে পারেনি, তখন একজন নাহিদ ইসলাম অবারিত সুযোগ পেয়ে যান ভেতরে এসে, উনি ডিক্লেয়ার করেন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন। আমরা তো প্রথম এই তথ্যটা জানলাম নাহিদ ইসলামের কাছ থেকে, ভাগ্যিস উনি গিয়েছিলেন, নাহলে তো আমরা জানতেই পারতাম না। তারপরে এটা আস্তে আস্তে আসতে শুরু করলো, কারণ প্রথম দিকে এটা গুজবের মতো ছিল। তারপর আজকে তারা পার্টি হিসাবে গেলেন। অনেক প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আজকে তুলতে হবে। একটা অনিবন্ধিত দল, এই পার্টিটা কেন সিলেক্টেড হয়েছে? ওনারা মিলে ডক্টর ইউনূসকে চাকরি দিয়েছেন তাই? আমি ব্যক্তিগতভাবে মনে করি এনাদের একজনও নির্বাচনে জিতবেন না তাদের মার্কায় নির্বাচন করলে, এবং অনেক পরিচিত যারা আছেন, যারা এক একটা ফেসবুক স্ট্যাটাসে 1.5-2 লক্ষ রিয়াকশন পান, তারা জামানত হারাবেন। তারপর আমি আসলে ওনাদেরকে গুরুত্ব দিতে চাই, কারণ এই যে যাদেরকে আমরা দেখি, যাদেরকে দেখলাম, তারা এই মুভমেন্টে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, এটাকে সম্মান করি। কিন্তু তাদের এই জায়গাটা না বোঝা দরকার আছে, এবং সরকারেরও বোঝা দরকার আছে। আমি একটু স্মরণ করব, ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ব্রিটেনে, সেখানে তিনি এই দলের প্রতি তার বায়াস আছে সেটা প্রকাশ করেছেন। এটা এখনো ক্রমাগত উনি করে যাচ্ছেন। উনি কি বলেছেন আমার একদম মুখস্থ আছে, সিন্স আই টোল্ড ইট রিপিটেডলি। উনি বলছেন ছাত্রদের একটা দল করা দরকার, তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে। মানে রক্ত শুধু এই যেসব ছাত্র কথাটাও কিন্তু খুবই মনোলিথিক না, ছাত্রদের মধ্যে ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, প্রত্যেকে তার তার জায়গায় ফেরত চলে গেছে, এবং কোন রকম কোনো দল করেনি। আরো আমি খুবই গুরুত্ব দিয়ে বলতে চাই, এই আলোচনাগুলো হবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস, যখন এনারা কেউ আর পাওয়া যাচ্ছিল না, সেরকম তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। ওই সব বাদ দিয়ে এই ছাত্ররা, আচ্ছা উনি বলছেন, তারপর বলছেন যদি তারা সেটা না করেন তাহলে
পুরনো বন্দোবস্তের যে লোকজন আছে তারা এসে এই সব কিছু এই অর্জনকে ধ্বংস করবে। স্পষ্টতই তিনি অপরাপর রাজনৈতিক দলকে ভিলেইন বানিয়েছেন এবং এদেরকেই নাকি রক্ষা করতে হবে, তারা যা করেছেন আর কেউ রক্ষা করতে পারবে না। সো ওনার স্পষ্ট বায়াস আছে, এই চেয়ারে বসে উনি এটা করতে পারেন না, ভেতরেও যদি থাকে হি ক্যান নট এক্সপোজ দ্যাট, উনি এখন আবারও করলেন। কিন্তু সুতরাং আমরা এনসিপির এই যে গণতন্ত্র তো সংখ্যার শক্তি, কিছু বলার নেই আসলে, এটা এরকমই, এটা নিয়ে কেউ সমালোচনা করতে পারেন। ওই যে সক্রেটিস ডেমোক্রেসি পছন্দ করতেন না, কারণ এটা সংখ্যার শক্তি, সংখ্যার ভেতরে মাথায় কি আছে যেহেতু নাই, তো কেউ সক্রেটিস হয়ে বলতেই পারে ভাই খালি সংখ্যা হইতে হবে কেন, আমি তো অনেক বিরাট কিছু, আমার বিরাট বুদ্ধি আছে। কিন্তু গণতন্ত্র সংখ্যার শক্তি, আমরা খেয়াল করছি তারা ট্রিটেড হচ্ছে, এবং আমি এটাকে আশঙ্কাজনক মনে করি যে শেষ পর্যন্ত সরকার রেদা তাদের বক্তব্যগুলোই বেশি নেবে। এটা কিন্তু অ্যালার্মিং জায়গা। এখানে ওনারা যা যা বলেছেন সেগুলো সরকার করবে, আর সরকারের এনসিপিকে আমি আসলে আলাদা করি না, দুইতন্ত বটেই, পুরো সরকার শুদ্ধ তাদের আসলে। ফলে যেটা দাঁড়ালো জানুয়ারি থেকে জুন, এটা একটা রেটরিক। প্রধান উপদেষ্টা বলেন, কয়দিন পর প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে ওনারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তখন কিন্তু আমি আলাপ করেছি, ধরুন একটা প্রধান উপদেষ্টার কথা মতো একটা শিডিউল দিয়ে দেওয়া হলো, তারা এসে বললেন আমাদের যথেষ্ট সংস্কার হয় নাই, আমাদের যথেষ্ট বিচার হয় নাই, এবং জনাব নাহিদ অলরেডি বলে রেখেছেন প্রশাসন এবং পুলিশ নাকি সব বিএনপির লোকজন, তো তাদের সরকার প্রধান ডক্টর ইউনূস তারা কেন বলছেন না এগুলো এরকম থাকবে কেন? সো তারা যদি একটা বাহানা নিয়ে যমুনায় চলে যান, আরো কথা আছে এখানেও, মোর ইকুয়ালের প্রশ্ন আছে, সব ইকুয়াল, সব এনিমাল ইকুয়াল না। হযরত আব্দুল্লাহ আবার মোর ইকুয়াল, উনি দলবল নিয়ে তো নিষিদ্ধ জায়গায় যেতেই পারেন, ফাইনাল যে নিরাপত্তা বেষ্টনী সেটাও ভাঙতে পারেন। সো ওরকম হবে হযরত আব্দুল্লাহ নাহিদ ইসলামের নেতৃত্বে ভাঙবেন, শাহবাগে আসবেন, আমি সামনে কিন্তু এই কিওসগুলো দেখতে পাচ্ছি। সুতরাং যে জায়গায় আগে ছিলাম যে উনি বিরক্ত হয়েছেন কেন, বিএনপি কেন রাস্তায় নামছে, এবং সেনাপ্রধান ওনাদের আজকের যে স্টেটমেন্ট সেখানে কিন্তু এখতিয়ার মানে বহির্ভূত বক্তব্য এরকম দুটো শব্দ ছিল, এটা স্পষ্ট ইন্ডিকেশন টু দ্য মিলিটারি চিফ। এটা একটা একাডেমিক ডিবেটের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এখতিয়ার বহির্ভূত না। ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা টার্ম মূলত কোর্টে ব্যবহার করে, নেসেসিটি ডক্ট্রিনে সংবিধানও ভায়োলেট করা যায়, আর সেখানে একজন সেনাপ্রধান সরকারের অংশ, কিন্তু তিনি যা বলেছেন সেটা বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি যে এটাকে সরকার ঠিকভাবে নেয়নি, স্বাভাবিকভাবে নেয়নি, এবং সরকারের মধ্যে একটা অংশ যে নির্বাচন পিছিয়ে দিতে চায়, সেনাপ্রধানের ওই বক্তব্য সেটার ক্ষেত্রে পথে একটা ব্যারিয়ার তৈরি করছে। আর একই সাথে বিএনপি যেহেতু মাঠে নামছে, এবং বিএনপি এটা টু সাম এক্সটেন্ট স্বীকারও করেছে যে এটা শুধুমাত্র মেয়র হওয়ার ব্যাপার না, তারা কিন্তু দুজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি অত্যন্ত বাজে রোল প্লে করেছেন বলে আলাপ আছে সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব তৈরি করার ক্ষেত্রে, তাদের পদত্যাগ চেয়েছে। এসব কারণে উনি অভিমান করেছেন, এবং অভিমান করে উনি ভেবেছেন সবাই আসবে, ওনার মান ভাঙাবে এবং একটা ব্ল্যাঙ্ক চেক দেবে। সরি, এত টাফ ক্রুশিয়াল একটা টাইমে উনি আছেন, ওনাকে আমরা ব্ল্যাঙ্ক চেক আসলে দেব না। পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই, উনি অনেক পুরস্কার পেতে পারেন, তুষার ভাই যেভাবে বলছিলেন পেয়েছেনও, কিন্তু উনি দেশের প্রশাসনে বসে অত্যন্ত বাজেভাবে দেশ চালিয়েছেন। সময় থাকলে আমি এটা বিস্তারিতভাবে সুতরাং ওনাকে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না, উনি অভিমান করুক, আর শেষ পর্যন্ত যদি অভিমান করে আজকে তিনটা বৈঠকে কি আসলে ওনাকে কোনো চেক দেওয়া হলো, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় না, কিন্তু উনি ওটা করে যাবেন, কারণ ওনার তুষার ভাই যেটা বলছেন লাস্টে, জনগণকে সাথে নিয়ে যদি এগুলো বাধা দেয়া হয়, মানে অদ্ভুত ব্যাপার। এটা একটা পলিটিক্যাল পার্টির যাদের দল থাকে তারা বলে, এখন ওনার দল আছে কি না, আছে অবশ্য, উনি তো বলেন না, অন্তত আমরা তো জানি, কিন্তু ওই দল ওর চাইলে মাঠে মানুষ নামাতে পারে কিনা আমরা নির্বাচন কমিশনের সামনে দেখেছি। তো আচ্ছা, তো আসলে ব্যাপারটা হচ্ছে এই, মানে না মানলেও, ব্ল্যাঙ্ক চেক না দিলেও উনি ফাইট করবেন, খুবই অ্যাগ্রেসিভ বক্তব্য দিচ্ছেন, সেটা দেখা যাবে। জিজ্ঞেস করছিলেন যে সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ কেন দিচ্ছে না, তিনি বললেন যে জানুয়ারি থেকে ডিসেম্বর, জানুয়ারি থেকে জুন, জুন মানে জুনের 30, এর উপরে যাবে না, এটাই হচ্ছে সুনির্দিষ্ট সময়। ডিসেম্বরে নির্বাচন দিলে আসলে কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করছেন? কেননা বিএনপির জনাব রিজভী তিনি বলছিলেন যে ডিসেম্বরে চাইলে ডিসেম্বরেও সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া সম্ভব, কিন্তু সরকার কোনোভাবেই ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না, এর কারণটা আসলে কি দেখছেন? সরকার কেন ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না অথবা চায়, এটা সরকার ব্যাখ্যা করেন নাই। ফলে সরকারের পক্ষ হয়ে কেন দিতে চান না এটা আমি বলতে পারবো না, এটা বলতে হবে শফিক সাহেবকে, যিনি বলছিলেন যে উনি এক কথার মানুষ, কিন্তু উনি যে এক কথার মানুষ কিনা সেই ব্যাপারে তো দ্বন্দ্ব দেখা দিয়েছে। কেন আমি বলি, আজকে যে বক্তব্য, সেই বক্তব্যে বলা হয়েছে সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূতভাবে কথা বলেছেন। সেনাপ্রধানের ওইখানে বসে এই সরকারটা তৈরি করা হয়েছে, এটা তো সিটিং উপদেষ্টা বলেছে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে, বলেছে যে সেইখানে তারা
বুকে ব্যথা নিয়ে নাকি যেন সেনাপ্রধান রাজি হয়েছিলেন, এই ধরনের কমেন্ট করেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে ডেরোগেটরি কমেন্ট। বয়সের কারণেও একজন সিনিয়র সম্পর্কে, উচ্চপদস্থ কর্মকর্তা সম্পর্কে এইভাবে কথা বলতে পারে না। একটা মিটিংয়ের মধ্যে মিটিংয়ের সঙ্গে নানান ধরনের আলাপ হয়, মূল বিষয় হচ্ছে ওই সিদ্ধান্ত। এর আশেপাশে কি কথা হয়েছে এগুলোকে তুলে নিয়ে কিন্তু এক ধরনের ট্রলিং করারও চেষ্টা করা হয়েছে। যে সরকার তৈরি করার সময় ওইখানে বসে মিটিং করা গেছে, সেইটা এখতিয়ার ভুক্ত ছিল। ক্যান্টনমেন্টে বসে যখন তারা আলোচনা করেছেন এবং উপদেষ্টা বলেছেন যে মাঝপথে সার্জিস এবং হাসনাতকে ফোন করে তারা নামিয়ে নিয়েছিলেন গাড়ি থেকে, নাহলে সার্জিস আর হাসনাত চলে যাচ্ছিল এখানে, এটা কিন্তু তারা বলেছেন। তাহলে এখতিয়ার বহির্ভূত তখন ছিল না, এখন এখতিয়ার বহির্ভূত হয়ে গেল। নিয়োগকর্তা যখনই তার কাছে যান তিনি তার সঙ্গে দেখা করেন, এবং নিয়োগকর্তাদের যে আচরণ, সেই আচরণের মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা আছে। যেমন আপনি দেখেন, তারা গিয়ে একটা কৌশলে দাবি তুলেছেন, যে বিষয়টা এখনো পর্যন্ত আলোচনা করিনি আমরা, সেটা হচ্ছে শেখ হাসিনার সময় সকল নির্বাচন বাতিল করে দিতে হবে। তাহলে সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে 2008-এর নির্বাচন, যেটা ওই 111-এর সরকার করেছিলেন। তাহলে 111-এর অধীনে যে নির্বাচনটা, সেটাকে আমরা গ্রহণ করলাম। গ্রহণ করলে শেখ হাসিনার নির্বাচন বৈধ, এবং সেই বৈধতার পরে আর কোনো বৈধ সরকার নাই। তাহলে বাংলাদেশের সর্বশেষ বৈধ সরকার হচ্ছে 2008-এর সরকার। এবং তাহলে ওইটা যদি বৈধ নির্বাচন হয়, ওই সংসদের স্পিকার স্টিল স্পিকার, কারণ আমাদের সংবিধানে আছে যে স্পিকার পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার থাকেন। তাহলে অবৈধ নির্বাচনের স্পিকার পদত্যাগ করেছেন, অবৈধ নির্বাচনের সবাই পদত্যাগ করেছেন। যেটা অবৈধ তার আবার পদত্যাগ করার কি আছে, ওটা তো অবৈধই। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে 2008-এর নির্বাচনের পরে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তাহলে সেই প্রেসিডেন্ট বৈধ, কারণ বৈধ সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণের পরে নতুন প্রেসিডেন্ট হয়েছিলেন, যিনি এখন বাংলাদেশে নাই, উনি চলে গিয়েছেন। তাহলে সেই প্রেসিডেন্টের আগের প্রেসিডেন্ট বৈধ, উনিও মৃত্যুবরণ করেছেন, তাহলে তার আগের প্রেসিডেন্ট বৈধ। এই দাবিটা তোলা হচ্ছে শুধুমাত্র ইশরাকের নির্বাচনটাকে অবৈধ করার জন্য। ইশরাকের একটা নির্বাচনকে অবৈধ করার জন্য তারা এখন বাংলাদেশের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করে, সবকিছুকে অবৈধ ঘোষণা করে 2008-এ ফেরত যেতে চাচ্ছেন। কিন্তু এইটার তো কোনো দরকার নাই। এটা কেমন হয়েছে জানেন? এটা হচ্ছে ওই রকম, বাজার করতে গিয়েছে দাঁতখানি চাল, মসুরের ডাল, তারপর চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। আসলে আপনি চিন্তা করেন, 2টি পাকা বেল আর কি বলে চিনি পাতা দই, এই দুইটার সঙ্গে ডিম ভরা কইয়ের কোনো সম্পর্ক নাই, তাই না? বেলের শরবত কেউ খায়, খাওয়ার পরে খায় নাকি আগে খায়? বেলের শরবত খায় খালি পেটে সকালবেলা। তো এই ছড়ার মধ্যে এরকম আছে। তো ওনারা এই দাবি জানাতে গিয়ে বেলের শরবত দাবি করে বসেছেন। এটা হচ্ছে তারপরে দেখেন, ওনার কথা থেকে উনি ফেরত আসেন না। উনি বক্তৃতার মধ্যে পরিষ্কার বলেছিলেন ভোটাধিকারের বয়স কমিয়ে 17 বছর করে দেওয়া যেতে পারে। কেন? কারণ যাতে আরো কম বয়সীরা ভোট দিতে পারে। এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে কথা বলেছিলাম। তাহলে সেই দাবি থেকে উনি সরে এসেছেন না তার বক্তব্য থেকে। তারপরে তিনি যথেষ্টই বলেছেন যে ছাত্রদের একটা দল করা দরকার, ছাত্রদের একটা দল করা দরকার। সেই দলটা যেদিন তৈরি হলে প্রেস সচিব সাহেব বললেন উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন। তাহলে এই প্রেস সচিব অন্য কারোর মধ্যে তো ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে পান না, শুধু একজনের মধ্যে দেখতে পান। এবং উনি আবার ওইখানে গিয়ে বলেছেন যে বাকি উপদেষ্টাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, অথচ ওই উপদেষ্টা বলেছেন যে এনসিপির নেতাদের উনি ট্রাক থেকে নামিয়ে এনেছেন। সম্পর্ক ছাড়া এমনি এমনি নেমে গিয়েছিল কোনো সম্পর্কহীন ভাবে। কালকে যদি তারা পদত্যাগ করে, এনসিপি বলে দিক যে পদত্যাগীদেরকে তারা দলে নিবে না এবং দলে নিয়ে নির্বাচন করতে দিবে না, কারণ কোনো তো সম্পর্ক নাই। সম্পর্কহীন লোকজনকে কালকে পদত্যাগ করলে তারা নিয়ে নিবে। তার মানে কি সরকারে থাকলে তাদের সাথে সম্পর্ক থাকে না, সরকার থেকে পদত্যাগ করলে তাদের সাথে সম্পর্ক হয়ে যায়? এবং এই যে স্ববিরোধিতা, এই যে এক ধরনের প্যাচ করে কথা বলা, এটা তো আমরা তরুণদের কাছ থেকে আশা করি না। প্যাচ তো করবে বয়স্করা, বুড়োরা ভালো না, বুড়োরা এটা করেছে, বুড়োরা ওইটা করেছে, বুড়োদের কোনো ইয়ে নাই, ভালো কাজ করার সক্ষমতা নাই। কিন্তু এই মুহূর্তে যারা উপদেষ্টা আছেন তাদের গড় বয়স কত? তারা কয়জন 50-এর নিচে আর কয়জন 60-এর উপরে, 70-এর উপরে? তাহলে বুড়োরা কেমনে ভালো না হয়? শুধু রাজনৈতিক দল করলে বুড়োরা ভালো না, এমনি বুড়োরা ভালো? এটা তো ঠিক না। এইবার আসেন আরেকটা প্রশ্ন করি। বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারা তো পরীক্ষিত, তারা তো ভোট করেছে, তাদের সঙ্গে যে জনগণ আছে এটা তো ভোটে প্রমাণ আছে। আমি যদি প্রশ্ন করি এনসিপির সঙ্গে জনগণ আছে কি নাই, এটার কোনো প্রমাণ আছে? এটার প্রমাণ তো এক এক দিন এক এক ভাবে হয়। তারা প্রত্যেকটা জিনিসের জন্য রাস্তায় আন্দোলন শুরু করেন, এবং যখন তারা রাস্তায় আন্দোলন শুরু করেন তখন সিটি কর্পোরেশনের গাড়ি গিয়ে তাদের উপরে জলবৃষ্টি করে যাতে তারা ঠান্ডা থাকেন। আর ওই একই ছাত্ররা যদি জগন্নাথ থেকে আসেন তখন তাদেরকে গরম পানি মেরে দেয় যাতে তারা ঠান্ডা থাকতে না পারে। তাহলে এই যে বৈষম্যমূলক আচরণ, এইটা কি একই সরকারের আচরণ না? তাহলে ছাত্ররা জগন্নাথ থেকে আসলে তারা স্বৈরাচারের দোসর, আর ছাত্ররা
অন্য জায়গা থেকে আসলে তাহলে তারা দোষর না। এই যে দুই রকম আচরণ, এই দুই রকম আচরণ কি করতে পারেন? এবং যখন দুই রকম আচরণ হচ্ছে, একদল লোক রাস্তায় বসে থাকলে সেই রাস্তায় বসে থাকা জায়েজ আছে, তারা বসে থাকলে কোনো কষ্ট হয় না। শুধু তারা বসে থাকলে কষ্ট হয় কেউ যদি দাবি আদায় করতে যায়। 200-250-300 ছেলে ঢুকে পড়লো সচিবালয়ে, অটো পাস হয়ে গেল। এখন আপনি দেখেন ওই অটো পাসটা দেওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা অপদস্থ করছে। কেন? তারাও অটো পাস চায়। তো এই অটো পাসের সিদ্ধান্ত দেওয়ার সময় কি এটা চিন্তা করা উচিত ছিল না যে ভবিষ্যতে আরো অটো পাসের দাবি এসে হাজির হবে? তাহলে এইরকম সিদ্ধান্তগুলি নিয়ে এমন একটা জায়গা থেকে মানুষ উপনীত হয়েছে যে সরাসরি চাইলে হয় না, রাস্তায় বসে থাকলে হয়। আমরা সবাই রাস্তায় বসে থাকবো, আমরা সবাই রাস্তায় বসে বসে দাবি দেওয়া আদায় করবো। এই জন্য প্রতিদিন আমাদের রাস্তাগুলো আসলে এরকম দখলে থাকছে বা রাস্তার যানজট, ঢাকা শহর দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং দেখেন নির্বাচনের রোড ম্যাপ যেটা নিয়ে আজকে কথাবার্তা হচ্ছে, অমুক মাস থেকে অমুক মাসের মধ্যে করব বলে দিলে কি হয় যে মে মাসে করব? বলুক না জুন মাসেই করবে, একটা বলুক যে আগামী বছর জুন মাসে সচিব তো বলেন যে জুনের 30 তারিখ পার হবে না। এটা তো অদ্ভুত কথা। আমরা কি জানুয়ারির 1 তারিখ থেকে প্রতিদিন একটা কাউন্টডাউন চলতে থাকবে বিভিন্ন জায়গাতে? আর মাত্র 32 দিন, আর মাত্র 33 দিন, এটা চলতে থাকবে। বলে দিক জুন মাসের কত তারিখ হবে। আমি আপনাকে বলি, জুন মাসের আশেপাশে হজ আছে, কোরবানির ঈদ আছে, তার আগে এসএসসি পরীক্ষা আছে, তার আগে রমজানের ঈদ আছে। তাহলে আপনি ফেব্রুয়ারি থেকে যদি শুরু করেন, মার্চ থেকে জুনের মধ্যে 2টা ঈদ আছে, সুযোগটা কম, এবং পরীক্ষা আছে। উনি তখন নির্বাচন করবেন, তখন উনি বলবেন ছাত্রদের বৃহত্তর মঙ্গলের কথা বিবেচনা করে, এই প্রেস সচিব বেরোয় বলবে আমরা বুঝতে পারছি ছাত্রদের পরীক্ষা পিছিয়ে যাবে, একটি জাতির নতুন প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, এইসব বলতে শুরু করবেন। তার আগে বলতে শুরু করবেন রমজান মাসে মানুষ এই গরমের মধ্যে রোজা রেখে অনেক ক্লান্ত, এই সময় স্বাভাবিকভাবে রমজান মাসে তো নির্বাচন দেয়া আসলে। তারপরে তারা বলবেন কোরবানির আগে ঈদে প্রচারণা চালানো যাবে না। তার আগে তারা বলবেন ফেব্রুয়ারি মাসে ভাষা এবং অন্যান্য আন্দোলন রয়েছে, ভাষা দিবস, তারা ডাস্টবিন তৈরি করবেন। তার আগে তারা জানুয়ারি মাসে বলবেন যে এখানে অনেক শীত। এগুলো তো শুনতে মানুষ আর রাজি না। নির্বাচনই হচ্ছে একমাত্র প্রক্রিয়া যেটা সবচেয়ে বৃহত্তম সংস্কার। আজকে এনসিপি তার দাবির মধ্যে দিয়ে এটা স্বীকার করে নিয়েছে যে শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন হয় নাই, সব অবৈধ। তাহলে জাতি আজকে 16 বছর ধরে একটা নির্বাচনের অপেক্ষা আছে। 16 বছর ধরে যে নির্বাচনটার অপেক্ষা আছে সেটাকে ওনারা শুধু পিছিয়ে দিচ্ছেন সংস্কারের কথা বলে। ওনারা কি জুন মাসে সংস্কার শেষ করতে পারবেন? ওনারা কি সংস্কারের রোডম্যাপ দিয়েছেন? ওনারা কি বলেছেন যে কোন সংস্কারটা কত তারিখে শুরু হয়ে কত তারিখে শেষ হবে? তার মধ্যে স্বাস্থ্য বিভাগকে যারা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন একটা ইউটোপিয়ান ধ্যান ধারণার মধ্যে, তারা স্বাস্থ্যের সংস্কার চেয়েছেন। তারা আরো অনেক সংস্কার প্রস্তাব করেছেন যেগুলি আসলে ইউটোপিয়ান ধ্যান ধারণা থেকে উদ্ভূত। কারণ মানুষের মনের সঙ্গে, জনগণের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক এই যারা সংস্কার করছেন এই কমিশনের লোকদের নাই। তাদের অনেকেরই কোনোদিন রাজনীতি করার অভিজ্ঞতাও নাই। তাদের কোনোদিনই রাস্তায় দাঁড়িয়ে কোনো দাবি আদায় করার অভিজ্ঞতা নাই। তাদের কোনোদিন অভিজ্ঞতা নাই যে সাধারণ মানুষ এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সকালবেলা যে রুটি খায় এবং ডিম খায়, এই রুটি আর ডিমের দাম কত জিজ্ঞেস করলে তারা বলতে পারবেন না। কিন্তু আমরা জানি, কারণ আমরা ওইখানে দাঁড়িয়ে কাজ করেছি। আমরা সকালবেলা বের হয়ে ওইখানে রুটি আর ডিম খেয়েছি। যে মানুষ জানে না যে রুটি আর ডিম ঢাকা শহরের কোথায় কোথায় রাস্তায় বিক্রি হয়, সেই পারে হকার উচ্ছেদের নামে মানুষের ফুডকার্ট ভেঙে দিতে, সেই পারে অবৈধতার নামে ব্যাটারি রিক্সাকে ভেঙে টুকরা টুকরা করতে। যেটা অবৈধ সেটাকে আপনি বৈধভাবে রাস্তা থেকে সরিয়ে নেবেন। সম্পদ ধ্বংস করার এখতিয়ার তাদেরকে কে দিয়েছিল? কে তাদেরকে অধিকার দিয়েছে? অবৈধ বস্তুকে আপনি সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারবেন। একটা ফুডকার্ট সেটাকে ধাক্কা দিলে সরে যায়, সেটাকে ট্রাকে তুলে নিরাপদ জায়গাতে পৌঁছে দেওয়া যায়। সেটা ভাঙতে হবে কেন? তারা ভাঙতে পারছেন এই কেন যে তারা সত্যি সত্যি এটা মনে করেন যে তাদের যা খুশি করার ম্যান্ডেট রয়েছে। যা খুশি করার ম্যান্ডেট রয়েছে এটা কেবলমাত্র অনির্বাচিত লোকেরা বলতে পারেন। কোনো রাজনীতিবিদ কোনোদিন বলতে পারেন না যে তাদের যা খুশি করার ম্যান্ডেট রয়েছে, এমনকি ভোটে জেতার পরেও। এবং এই কারণেই মানুষ নির্বাচন চায়। এবং মানুষ নির্বাচন চায় কারণ মানুষ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। মানুষ এমন একটা বাংলাদেশ দেখতে চায় না যেখানে তাদের হয়ে যারা কাজ করে তারা তাদের কাছে এসে তাদের সমর্থন প্রত্যাশা করে নাই। এবং আমি মনে করি যে নির্বাচনই হচ্ছে এই অচলাবস্থা এবং জটিলতা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায়। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে দিয়ে যে পুলিশিং করানো হচ্ছে, সেনাবাহিনীকে দিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ করানো হচ্ছে, এটা তো সেনাবাহিনীর কাজ না। এবং তারা সেটি বলেছেন। এবং সেনাবাহিনীকে তার মতামত প্রকাশ করতে না দেওয়া তো জুলাই চেতনার বিপরীত। সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে, শুধু তারা পারবেন না। সচিবালয়ের লোকজন মিছিল করে ফেলতেছে, ডিসি নিয়োগ নিয়ে অর্থ বাণিজ্য হয়েছে,
তো সেগুলার মতামত প্রকাশ করা যাবে, শুধু এইখানে মতামত প্রকাশ করা যাবে না। তাহলে উনি ডাক দিয়ে মতামত শুনুক। ডাক্তার জাহিদুর রহমান, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে স্পষ্টভাবে যদি বলি বিএনপির একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, যেটি নিয়ে আসলে সংকটটা অনেকটাই প্রগাঢ় হয়ে গেছে। সেখান থেকে এনসিপির সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, আমরা সেটা দেখেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর জামাতের একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটিও মোটামুটি এখন কিছুটা নমনীয় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে ১-১১ ফিরিয়ে আনার পায়তারা চলছে। ১-১১ ফিরিয়ে আনার পায়তারাটা আসলে কেন এই মুহূর্তে চলছে বা কারা চালাচ্ছে, এই সম্ভাবনা কেন দেখতে পাচ্ছেন? আপনার কাছে কি মনে হয়? নাহিদ ইসলামও একটা স্টেটাসে একই কথা বলেছেন, মানে ১-১১ ফিরে মানে নিয়ে আসার পায়তারা চলছে। একটু পুরনো হয়েছে, কিন্তু আমার খুব পছন্দের একটা বই, নম চমস্কি, উনি এই বইটা দিয়ে সবচেয়ে বেশি সাধারণ পাঠকদের কাছে বিখ্যাত হয়েছিলেন, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। মানে আপনি আসলে কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারেন, সম্মতি উৎপাদন করতে পারেন। যেমন ধরুন, আপনি যখন বললেন ইরাকে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, তখন আপনি কিন্তু সম্মতি উৎপাদন করছেন। আপনার দেশের লোকজন ভয় পেয়ে গেল, এটা আমার দেশ পর্যন্ত যদি চলে আসে আমি তো বিপদে পড়বো, সুতরাং ওকে বমিং করো। সো এভাবে কনসেন্ট উৎপাদন করা যায়। আচ্ছা, কনসেন্ট উৎপাদন আপনি তাহলে কী দিয়ে করলেন? অনেকগুলো টুলের কথা চমস্কি বলেছেন, কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং যেটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভয় দেখানো। ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, সুতরাং করো। আচ্ছা, হিটলার কি করতেন? হিটলার, ফ্যাসিস্টরাও প্রচুর এটা ব্যবহার করে। উনি কি করতেন? উনি এসে ভয় দেখাতেন। এই যে কমিউনিস্টরা, তখন কিন্তু কমিউনিজমের বাড়ন্ত, কমিউনিস্টরা এসে সব দখল করে ফেলবে, ইহুদিরা তোমার দেশ ডোবাবে, সুতরাং তাদের উপরে ক্র্যাকডাউন করো, আমি দাঁড়িয়ে গেলাম। শেখ হাসিনা কি করতেন? জঙ্গি। খেয়াল করবেন, ভারতের এখনকার ন্যারেটিভটা হচ্ছে শেখ হাসিনা নাই, তাই বাংলাদেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের জায়গা হয়ে গেছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা যখন ক্ষমতায়ও ছিলেন, তখনও তাদের ইন্টেলিজেন্সিয়া যারা শেখ হাসিনাকে সাপোর্ট করতেন এই কথাটা বলতেন যে শেখ হাসিনা ভালো না, তার নির্বাচন খারাপ, তিনি করাপ্ট, কিন্তু উনি না থাকলে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটবে। এবং আমি দেখেছি বাংলাদেশের প্রচুর মিডল ক্লাস এটা বিশ্বাস করতেন, শেখ হাসিনা যদি না থাকে এখানে জঙ্গিবাদের উত্থান হবে, সুতরাং শেখ হাসিনা যেমনই করুক উনি ক্ষমতায় থাকুক। সো আপনি একটা ভয় তৈরি করে আপনি আপনার একটা পারপাস সার্ভ করছেন। এখন এনসিপির সমস্যাটা কোন জায়গায়? এনসিপির সমস্যা হচ্ছে এনসিপির কোনো রাজনীতি নেই। খেয়াল করে দেখেন, ওনারা একটা মধ্যপন্থী দল বলেন, যেটা আমি বিস্তারিত কথা বলেছি। মধ্যপন্থা ইটসেলফ ইজ এ স্পেকট্রাম। মানে পলিটিক্যাল স্পেকট্রামে আপনি যদি যান, এক্সট্রিম রাইট থেকে এক্সট্রিম লেফটের মাঝখানে একটা বড় অংশ হচ্ছে মধ্যপন্থা, সেন্ট্রিস্টরা। সেন্ট্রিস্টের মধ্যেও বহু রকম, সেন্টার রাইট, সেন্টার লেফট, একেবারে অ্যাবসলিউট সেন্ট্রিজম, লিবারেল, বহু রকম কিছু। ওনারা এগুলো কিছু ঠিকঠাক করতে পারেন নাই। ফলে তারা যেটা চেষ্টা করলেন, তারা একটা ভারত বিরোধিতা, তারা একটা সেনা শাসন আসবে, এরকম নানান রকম কথা বলে চেষ্টা করছেন তাদের এজেন্ডা ফুলফিল করার জন্য। তাহলে এখন আমাদের সামনে এখন ১-১১ ভীতি আনছেন। কেন আনছেন? কারণ এই মুহূর্তে সরকারের সাথে, সরকার তো ওনাদের সরকার, এই সরকার আসলে এখন আর এই জাতির সরকার বলতে আবার বাধে, এটা এনসিপির সরকার। যেমন শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার ছিলেন, আস্তে আস্তে এই সরকার সেদিকে যাচ্ছে। একটু হার্শ হলেও আমি কথাটা বলতেই চাই। তো সেই সরকারের সাথে যেহেতু সেনাবাহিনীর সমস্যা হয়েছে, তাই এখন সেনাবাহিনীকে ভিলিফাই করার জন্য, সেনা প্রধানকে করার জন্য এই কাজটা করেছেন। অথচ ১-১১ তো একটা সামরিক শাসন ছিল, ইজন্ট ইট? পৃথিবীতে আমরা কিন্তু একটা নতুন, খুবই অসাধারণ একটা কনসেপ্ট সেল করেছি, একটা সামরিক শাসন, কিন্তু এটা একটা বেসামরিক মুখোশ আছে। ওটা তো আসলে কু ছিল। সামনে মইনুল আহমেদ আসলে মূল মানুষ, কিন্তু আমরা ফখরুদ্দিন আহমেদকে দেখতাম সামনে। অথচ এই সরকার যখন তৈরিও হয়নি, ৫ থেকে ৮ তারিখ যখন সরকার ছিল না, তখন ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা নিতেন, এই দেশের প্রায় সব মানুষ তাকে সমর্থন করত। ঢাকায় এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছে, স্লোগান শুনেছি অগাস্ট মাসেই। উনি সেটা নিলেন না। উনি এখনো বিরাগ ভাজন কি বলে হয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। উনি কিন্তু করিডোর প্রশ্ন, করিডোর নিয়ে ওনার একটা অবস্থান জানিয়েছেন, কিন্তু উনি এখনো নির্বাচনের কথা বলছেন। সুতরাং সেনাবাহিনী কোনো ফর্মে ক্ষমতা নিতে চায়, এটা তো দেখছি না অ্যাটলিস্ট আমরা। উনি এবার না, উনি রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছেন, এরপর রাওয়া ক্লাবে একটা বক্তৃতায় তিনি এই 18 মাসের কথা, ডিসেম্বরের কথা ক্রমাগত বলে গেছেন। ডক্টর ইউনূস যেমন কনসিস্টেন্ট, ওই সেই ছোট প্যাকেজ বড় প্যাকেজ ডিসেম্বর জুন, উনিও কিন্তু একইভাবে কনসিস্টেন্টলি কথা বলছেন। তো কোনো লক্ষণ তো নেই। তার মানে আপনি এখন মানুষকে বোকা মনে করছেন এবং একটা ভীতি সামনে আনছেন। এই ১-১১ আসলো, কিন্তু ১-১১ আসলো, সুতরাং তাদের কিছু এজেন্ডা আছে। কারণ সেনাপ্রধানকে সরানোর নানান গুজব আছে, চেষ্টা আছে, বা সেনাবাহিনীকে এই একটু বিশেষ পরিস্থিতিতে যে সেনাবাহিনী একটু ভিন্নভাবে অপারেট করছে, সরকারের ইন্টিগ্রাল পার্টের চাইতে একটু আলাদা, এটা তাদের স্বার্থের প্রবলেম তৈরি করছে। কারণ সেনাপ্রধান অন্তত ভিজিবলি ইলেকশনের পক্ষে দাঁড়াচ্ছেন, সুতরাং তাদেরকে চাপে ফেলার জন্য এই ভয়
এর গল্প আমাদের কাছে শোনাচ্ছেন, যাতে আমাদের কনসেন্টটা ম্যানুফ্যাকচার করা যায়। কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এটাই তাদের ধন্যবাদ। জনাব আব্দুল দোষা, শেষের দিকে আছি। আসলে আমার যেটি শিরোনাম কি হচ্ছে কি হবে কি হচ্ছে না আমরা অনেক আলোচনা করলাম। কি হবে একটা সুষ্ঠু নির্বাচন, যেই স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থান, যেই স্বপ্নকে সামনে রেখে আমাদের আসলে এত কিছু, সেই স্বপ্ন কি পূরণ হবে নাকি অধরাই থেকে যাবে? কি মনে হয় আপনার কাছে? সেই স্বপ্ন পূরণ হতেই হবে, কেননা যে রক্তক্ষয় হয়েছে, এই রক্তক্ষয় হয়েছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্জনের জন্য। কেননা গণতন্ত্রই কেবল নাগরিকের, বিশেষ করে প্রান্তিক নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে। গণতন্ত্র সংখ্যার শাসন, এই কথা ঠিক, কিন্তু এই সংখ্যাই নির্ধারণ করে যে একেবারে দরিদ্র যে তারও এক ভোট, যিনি যমুনাতে আছেন তারও এক ভোট, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যহীনতা যেটা গণতন্ত্র এনশিওর করে। সেই কারণে নির্বাচন হতেই হবে, এবং এই নির্বাচন যত পেছবে, যত এই নির্বাচন পেছনে যাবে, ততই কিন্তু অস্থিতিশীলতা এবং অস্থিরতা বাড়বে। এবং আজকে যে শেয়ার মার্কেট পড়ে আছে, এর একটা বড় কারণ হচ্ছে দেশে গণতন্ত্র নাই। এটা অমর্ত্য সেনের গবেষণা, আমার তো বলার দরকার নেই। এবং অমর্ত্য সেন বলেছেন যে দেশে গণতন্ত্র নাই, সেই দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, কেননা মানুষের আস্থার জায়গাটি নষ্ট হয়ে যায়। এবং আজকে আপনি দেখেন যে এই পুরো ঘটনাবলী যেই জায়গাতে গিয়ে পৌঁছেছে, এর একমাত্র কারণ হচ্ছে নির্বাচন চাওয়া, যেটা খুব রাইটলি জাহিদ বলেছে। সেনাপ্রধান নির্বাচন চেয়েছেন, কেন চেয়েছেন? কারণ তার ম্যান্ডেট খুব সহজ। রাষ্ট্র তাকে যে এখতিয়ারটা দিয়েছে, যে অধিকার, সেটা হচ্ছে তিনি নিরাপত্তা বাহিনী পরিচালনা করেন, এবং নিরাপত্তা বাহিনীর কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা। আজকে এই করিডোর নিয়ে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে, তাহলে তিনি ঠিকই বলেছেন যে এই বিষয়টা তো একটা নির্বাচনের মধ্যে দিয়েই সামনে যাওয়া উচিত, এবং নির্বাচিত সরকার জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবে। আজকে এই করিডোরের বিষয়ে সেনাবাহিনীর যে অবস্থান, সেই অবস্থান যেভাবে আমরা শুনেছি, সেটা যদি হয়ে থাকে, তাহলে এটা তো একটা ন্যায্য অবস্থান। এই কারণে যে যদি কোনো অশান্তি তৈরি হয়, যদি কোনো যুদ্ধাবস্থা তৈরি হয়, যদি কোনো ইনসার্জেন্সি তৈরি হয়, যদি কোনো অন্য রাষ্ট্রের আক্রমণের সম্ভাবনা তৈরি হয়, প্রাণ দেবে কে? প্রাণ দেবে কি যারা বিদেশ থেকে এসেছেন সেই উপদেষ্টা? প্রাণ দেবেন কি আমাদের নিরাপত্তা উপদেষ্টা? এই নিরাপত্তা উপদেষ্টা তখন তো এখানে খুঁজেও পাওয়া যাবে না। ফলে এই কথা তো ঠিক যে কে সিদ্ধান্ত নিচ্ছে এইরকম একটি সেন্সিটিভ ইস্যুতে এই করিডোর প্রদান করার জন্য। এই করিডোর তো শুধু করিডোর না। আজকে যদি এই করিডোর এতই মানবিক হয়, গাজাতে করিডোর তৈরি করে নাই কেন? আজকে এই করিডোর যদি এতই মানবিক হয়, মিডল ইস্টে কোনো করিডোর হয় না কেন? করিডোর এইখানে এত দরকার। আরাকানিদের বাঁচানোর দায়িত্ব কি আমাদের সেনাবাহিনী নিয়েছে নাকি? কিংবা আরাকানে গণতন্ত্র এনে দেওয়া, কিংবা রোহিঙ্গাদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা, এটার দায়িত্ব আমরা তো অলরেডি নিয়েছি। আমাদের এখানে রোহিঙ্গারা থাকে, খায়, ঘুমায়, এবং প্রতি বছর 40,000-এর উপরে সন্তান উৎপাদন করে। তাদেরকে আমরা 6 লক্ষের উপরে পাসপোর্ট দিয়ে দিয়েছি। একেবারে শেষ পর্যায়ে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল তুষার, ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।